শর্ট ক্লাসগুলো একটু শুনবেন। বলতেছি আমি কোন ধরনের বলতেছি, আমার অ্যাকসেন্ট গুলো কেমন হচ্ছে, এগুলো কিন্তু আপনাদের শুনতে হবে। আমি বলেছিলাম যে আপনাদের একটা ক্লাস নিব শুধু ব্রিটিশ অ্যাকসেন্ট এবং আমেরিকান অ্যাকসেন্টের ওয়ার্ডের উপরে। যে একটা শব্দ, যেমন আমরা COLOR, কালার, কালার মানে হচ্ছে রং, এটা দুই রকমের হয়। একটা হচ্ছে ব্রিটিশ নিয়মে হয়, ব্রিটিশ নিয়মে হয় হচ্ছে COLOUR, এটা COLOUR কালার। আর যখন আমেরিকানরা এই শব্দটা লেখে, তখন তারা খুব সোজা সাপটা ভাবে লিখে দেয় COLOR কালার, COLOR। কোনোটাই কিন্তু ভুল না, কোনোটা কিন্তু আমরা ভুল বলতে পারবো না। অর্থাৎ আমাদের, যেমন আমি গত ক্লাসে বলেছিলাম, আমরা বলি নাও আই অ্যাম, নাও নাও আই অ্যাম ইটিং উইথ ভেজিটেবল, আমরা সবজি দিয়ে ভাত খাইতেছি। তো এটা ভেজিটেবল বললে আপনি ফরেন কান্ট্রিতে গিয়ে একটু ভুল ধরবে, ওরা এখানে বলতে হবে ভেজিটেবল, ভেজিটেবল, নাও আই অ্যাম ইটিং উইথ ভেজিটেবল, আমি এখন সবজি দিয়ে খাবার খাচ্ছি, ভাত খাচ্ছি। তো এমন কিছু কিছু শব্দ অ্যাডজেক্টিভ বলবো না অ্যাডজেক্টিভ বলবো, দেখবেন ফরেনাররা কিন্তু ঠিক এইভাবেই কথাগুলো বলে। অর্থাৎ আমাদের যে শব্দগুলো আমরা যেভাবে আমাদের মতো করে উচ্চারণ করি, ওদের উচ্চারণে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। তো এই পার্থক্যের জায়গাটা আমরা একটু দেখবো। এবং আজকের ক্লাসটা আমরা মেইনলি দেখেন এই যে স্পোকেন বা যেভাবে সাজিয়েছি, সেই জায়গাটা আমি খুব ভালোভাবে একটু আপনাদের দেখাতে চাই। এই যে আমরা ট্রান্সলেশন শিখেছি, আমরা টেন্স শিখেছি, আমরা মডাল শিখেছি, সেমি মডাল শিখেছি। তো সেই মডাল সেমি মডাল দিয়ে আমরা কিন্তু যদি বাক্য তৈরি করতে না পারি। ডিসপ্লে হ্যাঁ, ডিসপ্লে দেখা যাচ্ছে না তাই না? স্যার দেখা সাইডে। ও আচ্ছা, সরি, আমার শেয়ার করতেই ভুল হয়ে গেছিল। এইবার দেখেন, সম্ভবত দেখা যাচ্ছে। ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে, নাও আই এম সিং। ইয়েস। তো এই জায়গাটা আমরা কিভাবে শিখবো, এটাকে বলে GTM মেথড, GTM অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড। আমরা দেখবেন ছোটবেলায় আপনারা যখন লেখাপড়া করেছেন, আরো অনেক আগে দেশে ছিলেন, তখন কিন্তু আমাদের এই ট্রান্সলেশন মেথড ছিল। SSC ইন্টার বা সাধারণ যারা ডিগ্রি পড়েছে, BA পাস করেছে, আমাদের ডিগ্রিতেও কিন্তু 300 মার্কের কম্পালসারি ইংলিশ ছিল। তো তখনকার সময় কিন্তু এতটা, এই এখন যে সিস্টেম, বাজারে যে সিস্টেম প্রচলিত, এটাকে বলে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ যোগাযোগমূলক। কেমন, আপনিও কথা বলবেন, আমিও বলবো, আমাদেরকে যোগাযোগ করতে হবে একে অন্যের সঙ্গে। আমরা এই কমিউনিকেটিভ অ্যাপ্রোচে কিন্তু এখন ইংরেজিটা শিখি। কিন্তু একটা সময় ছিল GTM মেথড, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন, অনেক প্যাসেজ ট্রান্সলেট করে করে তারপর কিন্তু এই জায়গাটা আমাদেরকে শিখতে হতো, বিভিন্ন ট্রান্সলেশন করতে হতো। তো এটাও কিন্তু আমি মনে করি একটা ভালো পদ্ধতি। কারণ আমরা ট্রান্সলেশন GTM পদ্ধতিতে শিখলে আমাদের উপকারটা কি দেখেন, আমরা যে কথাটা, বাঙালি মানুষ আমরা, আমরা যে কথাটাই আগে বলতে চাই না কেন, ওই কথাটি কিন্তু আমাদের প্রথমে মাথায় বাংলায় আসে। ভেবে দেখবেন, আমরা রাত্রে কিন্তু স্বপ্ন দেখি বাংলা ভাষায়। এখানে আপনি হংকং থাকেন, সৌদি আরব থাকেন, কানাডায় থাকেন, আমেরিকায় থাকেন, ইট ডাজ নট ম্যাটার। কারণ আপনি বাঙালি মানুষ, আপনার রক্তে মিশে আছে বাংলা। আপনার বহু বছর পর্যন্ত, আপনি সারা জীবনও যদি আমেরিকাতে থাকেন, ইউকেতে থাকেন, সাদা চামড়ার ইংরেজদের ভিতরে থাকেন, আপনার মাথায় কখনো রাতে ঘুমের ঘরে স্বপ্ন আপনি ইংলিশে দেখতে পারবেন না। কেননা আমাদের ব্রেনে অলরেডি বাংলা ভাষাটা সেট আপ করা রয়েছে। তো এই ইংরেজি শিখতে গেলে আগে কিন্তু মাথায় যেহেতু বাংলা আসে, এই বাংলা ট্রান্সলেশন করেই কিন্তু আমরা ইংরেজি শিখবো। বাংলা ট্রান্সলেশন করেই কিন্তু আমরা ইংরেজি ভাষাটা শিখবো। কিভাবে শিখবো সেই জায়গাটা আমি একটু দেখাই। দেখেন, সে কি আমটি খেয়েছিল, অর্থাৎ এইখানে কিন্তু একটা প্রশ্ন করা হচ্ছে, একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সে কি আমটি খেয়েছিল। তো এই যে বাক্যটা, এটা কোন ফর্মে আছে, এইটা আমরা বলেছিলাম সেন্টেন্স হচ্ছে অর্থগতভাবে 5 প্রকার, তার ভিতরে একটাই পড়ে, এইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক। তো এখানে যে কেউ একটু বলবেন যে এটার ইংরেজিটা কি হবে, সে কি আমটি খেয়েছিল, ট্রান্সলেশন কি হবে? এনিওয়ান ক্যান সে, ইয়েস স্যার। বলেন। ডিডি, ইয়েস, এখানে এ দেওয়া যাবে না, দি দিতে হবে, এখানে দি দিতে হবে। কেন দি দিতে হবে, দেখেন এখানে লেখা রয়েছে সে কি আমটি খেয়েছিল, এখানে আমটি অর্থাৎ টিটা, খানা, খানি, এইগুলো থাকলে দি আসে, মনে পড়ে। যেমন আমি আমি একটি কলম কিনেছিলাম, এই যে এখানে এ রয়েছে না, এজন্য এখানে হবে আই বট আ পেন, আমি একটা কলম কিনেছিলাম। কিন্তু যখন আমি বলবো যে আমি কলমটি কিনেছিলাম, কি বললাম, আমি কলমটি কিনেছিলাম, তখন কিন্তু বলতে হবে আই বট দ্য পেন, আই বট দ্য পেন, আমি কলমটি কিনেছিলাম। অর্থাৎ এখানে যখন টি থাকবে, বাংলা কোনো শব্দের শেষে যদি টি থাকে, এটা আর্টিকেলের একটা ক্লাস নিব আমি দ্রুত, আর্টিকেলটা কিন্তু আমাদের আরো ভালো করে পড়তে হবে। আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক, আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এই যে আমটি,
এর জন্য কিন্তু বি বসানো হয়েছে। তো আপনারা খুব ভালো উত্তর দিয়েছেন সঠিকভাবে, যে আই ডিড ডিড হি ইট দ্য ম্যাঙ্গো, অর্থাৎ সে কি আমটি খেয়েছিল। তো আমাদের কাছে যদি এটা করতে কঠিন মনে হয়, আগে ওই বাক্যটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। কি করতে হবে? সে একটি আম খেয়েছিল, সে একটি আম খেয়েছিল, হি ইট দ্য ম্যাঙ্গো, বা হি ইট এ ম্যাঙ্গো। আর যখন এটা কোন টেন্স হলো, সে একটা আম খেয়েছিল, হি এট আ ম্যাঙ্গো, সে একটা আম খেয়েছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের যদি এইটাকে ইন্টারোগেটিভ করতে হয়, যেমনটি এখানে লেখা রয়েছে, এই ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব আসে ডিড। তো আপনারা এই যে বিষয়টা জানেন বিধায় কিন্তু উত্তরটা সঠিক দিতে পেরেছেন। তো পরের বাক্যগুলো 2 নাম্বার, এটা একজন বলেন তো, তাহারা কি গিয়েছিল? তাহারা কি গিয়েছিল? এনিওয়ান ক্যান সে। তাহমিনা, ইয়াসমিন, আরাধ্যা, যে কেউ বললে হবে। কি বললাম? তাহারা কি গিয়েছিল। এটা কিভাবে করতে হবে দেখেন। Did he go? ডিড হি They গো, go? ডিড দে গো, হ্যাঁ, Did they go? ডিড দে গো, এবার ঠিক বলেছেন, পুরাপুরি ঠিক। তা আমি এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে বলি, তাহারা কি গিয়েছিল না বা তাহারা কি যায়নি, তখন কি বলবেন? Didn't they go? Not ইয়েস, ডিড নট দে গো অথবা ডিডেন্ট দে গো, অর্থাৎ এখানে আমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ করে ফেললাম। দেখেন আমার খুবই ভালো লাগতেছে, আপনাদের উত্তরগুলো সবই কারেক্ট হচ্ছে। এটা আমরা গ্রামার না জানলে কিন্তু এই জায়গাগুলো পারতেন না। কথা বলতে গেলে আপনি কারোর সাথে কথা বলবেন, সবাই বলে স্যার স্পোকেন ইংলিশের ক্লাস করান, স্পোকেন ইংলিশের ক্লাস নেন। তো গ্রামার না জানলে আপনি তো কথা বলতে পারবেন না। আপনি এই যে দেখেন গ্রামার জানছেন, এই যে ডিড ব্যবহার কোথায় হয়, তারপরে ডিডের পরে আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এগুলো আপনার ব্রেনে আছে, আমি ক্লাস নিয়েছি, তাই কিন্তু এগুলো পারা গেল। অর্থাৎ আমাদেরকে প্রথমে গ্রামারের খুঁটিনাটি ইনস অ্যান্ড আউট শিখতে হবে, তারপর কিন্তু আমরা কথা বলতে পারবো। তো কি হবে? তাহারা কি গিয়েছিল, ডিড দে গো। যদি বলি তাহারা গিয়েছিল, তখন কি হবে? দে ওয়েন্ট, শুধু হবে দে ওয়েন্ট, তাহারা গিয়েছিল। আর যদি বলি তাহারা কি গিয়েছিল, তখন হবে ডিড দে গো, তখন কিন্তু আর ওয়েন্ট থাকবে না। কেন থাকবে না? কারণ ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো এইগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে বলবো। এর আরেকটু বলেন, আমি একটি গান গাইছিলাম, 3য় নাম্বার, আমি একটি গান গাইছিলাম, কি হবে? I was singing a song. আই ওয়াজ সিঙ্গিং আ সং, থ্যাংক ইউ আরাধ্যা, খুব ভালো বলেছো। পরেরটাও বলে যাও। চাঁদ কিরণ দিতেছিল, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি হয়? subject, subject plus verb past form. পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, তারপর ভার্বের সঙ্গে, মূল ভার্বের সঙ্গে আইএনজি। অর্থাৎ দ্য মুন অজ শাইনিং, দ্য মুন অজ শাইনিং, এখানে শাইন মানে হচ্ছে কিরণ দেওয়া, এর সঙ্গে আইএনজি যুক্ত করেছি, দ্য মুন অজ শাইনিং, চাঁদ কিরণ দিতেছিল। তুমি ইংরেজি শিখছিলে, অর্থাৎ এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। একজন বলেন 5 নাম্বার। You are learning English. এটাকে নেগেটিভ করেন তো, তুমি ইংরেজি শিখছিলে না। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ করেন, তুমি ইংরেজি শিখছিলে না। You are not learning English. ইউ আর নট লার্নিং ইংলিশ, ইয়েস, একদম ঠিক, ইউ আর নট লার্নিং ইংলিশ। তো আমরা কিন্তু এই গঠন প্রণালী জানি বিধায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী জানলেই কিন্তু আমরা এই জায়গাটা পেরে যাচ্ছি। তো দেখেন এইটা যদি আমরা না জানতাম, অর্থাৎ আমাদের এইভাবে ভয়েস চেঞ্জ শিখতে হবে, এইভাবে আমাদের মডাল সেমি মডাল আর্টিকেল শিখতে হবে। এগুলো কিন্তু আমি এই শীটটা আপনাদেরকে কোনো কোনো গ্রুপে দিয়েছি, আজকেও এই গ্রুপে এখানে দিব। আমরা এই শীট আপনারা বাসায় যখন অবসরে থাকবেন, প্রত্যেকটার বাংলা পড়বেন, আর মোবাইলে রেকর্ড অপশনটা চেপে দিবেন, এগুলো রেকর্ড করে গ্রুপে পোস্ট করবেন অথবা আমাকে দিবেন। যেমন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, আমি ঘুমাচ্ছিলাম না, ছাত্ররা গোলমাল করছিল, রোহিত ও রোহান 5 বছর ধরে স্কুলে পড়ছিল। ডে 4-এ চলে যাবেন, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম, ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল, ঘুমাবার আগে তিনি একটা বই পড়িতেছিলেন। এই যে বাক্যগুলা, এগুলো আপনারা নিজে নিজে করার চেষ্টা করবেন। ফোনে রেকর্ড করতে কেন বলছি, আমি এগুলো আবার শুনবো, যদি কারো ভুল হয় আমি এগুলো ভুলটা ধরাই দিব। এখানে অনেকগুলো ট্রান্সলেশন রয়েছেন, দেখেন ডে 5 রয়েছে, সে মাছ ধরিতে থাকবে, তাহারা মাঠে খেলিতে থাকিবে, মা কোরআন তেলাওয়াত করিতে থাকবেন, সে গাছগুলাতে পানি দিতে থাকবে, লিলি কি ইতিহাস পড়বে, ফলটি কি তাজা হবে না, আমি গান গাইতে থাকিব। কি হবে?
আমি গান গাইতে থাকিব, এরকম করে করে এখানে। এগুলো সবই তার ফিউচার ফর্মে না না আছে। না, এখানে ফিউচার বিভিন্ন ফর্ম আছে, এখানে এই যে যেগুলো দেখালাম এগুলো ফিউচার, হ্যাঁ, ফিউচারে বিভিন্ন হ্যাঁ, ফর্ম আছে। এটার কথাই বলছি স্যার। হ্যাঁ, তাই এখানে আরো ফর্ম আছে নিচে, এখানে পাঁচ মিশালি মানে 12 রকমের সবগুলা হুম টেন্স থেকে হুম। কম বেশি দিয়েছি আমাদের ব্রেনটাকে আবার একটু মানে ইয়ে করার জন্য, রিভিশন করার জন্য। দেখি আপনাদের টেন্সটা মনে আছে কিনা। এগুলো কিন্তু টেন্স রিলেটেড ট্রান্সলের সঙ্গে শিট। দেখেন আমরা গ্রামার কিন্তু এখানে কম বেশি পারি, এখানে আমরা অনেকেই বড় বড় চাকরিতে রয়েছি, বিভিন্ন জায়গায় আমরা জব করতেছি। তো আমরা শুধু আমাদের সমস্যা, আমরা কথা বলতে পারি না, এটা ভেবে দেখবেন প্রত্যেকেরই এই সমস্যাটা যে স্যার আমি কথা বলতে পারি না, আমাকে কথা বলা শিখাই দেন। তো কথা বলতে গেলে আমাকে আগে তো বাক্য সাজানো শিখতে হবে। আমাকে একটা বিষয়, আমি যে পড়াতে বসেছি, আমার ল্যাপটপ, আমার শীটপত্র, আমার বিদ্যুৎ ব্যবস্থা, ওয়াইফাই সবকিছু কিন্তু একসঙ্গে সংযুক্ত করে তবেই কিন্তু আমার ক্লাসটা কন্ডাক্ট করতে হচ্ছে। তো এখানেও কিন্তু কথা বলতে গেলে আগে আপনাকে শিখতে হবে। ফার্স্ট লার্ন, দেন আর্ন। একটা মজার বিষয় দেখেন, আজকে একটু এখানে লিখে দেয়, এল ই এ আর এন, আমি লিখেছি লার্ন, আর পরবর্তীতে আমি একটা শব্দ লিখবো ই এ আর এন। দেখেন আমি একটু বড় করে দেই, আর্ন। লার্ন, লার্ন করলে কিন্তু আর্ন হয়, তো লার্ন লিখতে গেলে আমি কি লিখেছি, এল ই এ আর এন, লার্ন। আর যখন আমি আর্ন লিখলাম তখন দেখেন এলটা বাদ দিয়ে এল বাদ। দিয়েছি, এল বাদ দিয়েছি, দেখছেন এটা কিন্তু, এগুলো আমরা গবেষণা করে করে বের করি, টিচাররা এগুলো করে। তো লার্ন, আপনি প্রথমে লার্ন করেন, তারপর এল বাদ দিয়ে দিবেন, তারপর আর্ন হবে। আমি ইংরেজি শিখতেছি অনেক বছর ধরে, তারই সুবাদে হয়তো সৃষ্টিকর্তার রহমতে আপনাদেরকে পড়াতে পারতেছি। তো এখানে আমাকে আগে লার্নিং করতে হয়েছে, দেন আমি আর্নিং করতেছি। আমি আগে লার্নিং না করলে আমার আর্নিং হতো না। তো মনে রাখবেন, আপনাকে প্রথমে গ্রামারের রুলগুলো শিখতে হবে। আগে ইউ হ্যাভ টু, এট ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন দ্য রুলস অফ গ্রামার প্রপারলি, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার, অথবা লাইক ইউর সেলফ, নিজে নিজে আপনি যেভাবে বলতে চান সেভাবেই হবে। তো এখানে আমাদের এই শীটটা অনেকটা সাহায্য করবে, এটা দেখেন সেন্টেন্স ট্রান্সলেশন ডে 6 একটা রয়েছে, তারপর রয়েছে এখানে 7, 8, অনেকগুলো রয়েছে। এই যে তারা কি পরীক্ষায় পাশ করেছে, আমি 5 ঘন্টা ধরে পড়ছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই বাক্যটা কি হবে? আরাধ্যা তুমি বলো তো, আওয়ার লিটিল ইট হ্যাজ স্টুডেন্টস। বিন রেইনিং সিন্স মর্নিং। হ্যাঁ, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তো যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, তখন কি হবে? ইট হ্যাজ বিন নট রেইনিং সিন্স ইয়েস, মর্নিং। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমরা টেন্সের ট্রান্সলেশন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখেন আমরা যে জায়গাতে ছিলাম আরেকটু কাম ফিরে আসি এখানে, এই জায়গাটা আমরা আরো একটু ট্রান্সলেশন গুলো করি, দেখি আমরা পারি কিনা। এখানে ছিলাম 5 নম্বরে, তুমি ইংরেজি শিখছিলে। 6 নাম্বারটা কি হবে? এনিওয়ান ক্যান সে, সে নাচিতে ছিল না, এটা কি হবে? He was not হি ওয়াজ নট ড্যান্সিং। dancing. হি ওয়াজ নট ডান্সিং, ইয়েস। এটাকে যদি আমি, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, সে নাচিয়াছে বা সে নেচেছে, এটার বাক্যটা কি হবে? প্রেজেন্ট He পারফেক্ট has, টেন্স হবে। he has danced. ইয়েস, এটা কি হবে? এটা হবে শি হ্যাজ He has ডান্সড, danced. DANC, ডান্স ডান্স ডান্স, ইডি যোগ করতে হবে। অর্থাৎ মনে রাখবেন যে পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। যোগ প্রথমে, হবে স্যার। ইয়েস, প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে হ্যাজ ভার্ব অথবা থ্রি। হ্যাভ, তারপরে ভার্ব 3। আমরা রেডিও শুনছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? আমরা রেডিও শুনছিলাম। উই ওয়ার, উই ওয়ার স্যার শুনছিলাম হচ্ছে লিসেনিং। লিসেনিং। উই ওয়ার লিসেনিং রেডিও। রেডিও, উই আর লিসেনিং রেডিও। এখানে একটা আর্টিকেল দিলেও চলে, উই আর লিসেনিং দা রেডিও, আমরা রেডিওটি শুনছিলাম। তারপর সে একটি রচনা লিখছিল, এটা কি হবে? 8 নাম্বার। স্যার আর্টিকেলটা তো না দিলেও চলে, কারণ না, না রেডিও দিলেও তো। চলে, কিন্তু এখানে আপনি একসঙ্গে তো অনেকগুলো রেডিও শোনা যায় না, বা একসঙ্গে তা এখানে, অবশ্য ঠিক, হ্যাঁ এই তাহলে জন্য একটা দেয়া যায়। এখানে একটা দেওয়া যায় এইভাবে, যেমন স্যার ইচ্ছা করেই আমি প্রশ্নটা করলাম, অবশ্যই এইভাবে জানার জন্য। এইভাবে প্রত্যেকেই প্রশ্ন করবেন, এখানে আমরা 3 জন রয়েছি ক্লাসে, তো সবাই 4 জন, সবাই প্রশ্ন করবেন। এটা প্রশ্ন করেছেন দেখেন, এই জন্য আপনি জানতে পেরেছেন যে এখানে আর্টিকেল কেন দিব। এখানে লেখা রয়েছে যে আমি যেহেতু রেডিও শুনছিলাম, কিন্তু এখানে লেখা নেই যে আমি একটি রেডিও শুনছিলাম বা আমি রেডিওটি শুনছিলাম। যদি এইভাবে দেওয়া থাকতো, আমি কিন্তু রেডিওটি শুনছিলাম, তখন আই, সেন্টেন্সে বোঝা যাচ্ছে যে একটি রেডিও শুনছিল, একটিটা উচ্চ আছে এখানে। অ্যাবসলিউটলি রাইট। দেখেন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু কিছুটা, অনেক জায়গায় অনেক কিছু উজ্জ্ব থাকে, এটা সাইলেন্ট থাকে, এইগুলাকে হুম। সাইলেন্ট বলা হয়। কেমন দেখেন, যদি বলা হয় বাংলায় বলি আমি একজন ছাত্র, কি বললাম? আমি একজন
ছাত্র। তো এই বাক্যে আপনি কখনো ভার্ব খুঁজে পাবেন না এই বাংলা বাক্যে। এখানে আমি হচ্ছে কি প্রোনাউন একজন। আমি হই হবে, হ্যাঁ স্যার। ইয়েস, ওইখানে আপনাকে মনে মনে আনতে এম হবে হবে। অ্যাম। জি। ওখানে একটা ওইটা উজ্জ্ব বাংলায়, আছে এখানে। হ্যাঁ, বাংলায় ওখানে বাক্যটা আপনাকে পুনরায় এইভাবে ব্রেনে সাজাতে হবে, আমি হই একজন ছাত্র। আই অ্যাম আ হুম। স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট। ফজলুল হক সাহেব বুঝতে পারতেছেন কথা যেগুলো বলতেছে আর্টিকেল সম্পর্কিত। হুম। এইগুলো, yes sir, I understood sir. ইয়েস ইয়েস, তো এইগুলো কিন্তু দেখবেন আমাদের প্রায় ভুল হয়, এই টুকটাক ভুলগুলো আমাদেরকে সংশোধন করতেই হবে, মাস্ট। আমরা মনে রাখবেন এখানে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন, তো আমরা কিন্তু ওদের দেশে গিয়ে ওদের ভাষাটা শিখতেছি, তো আমাদেরকে গ্রামার জেনে তারপরে শেখা লাগবে। কোনো ফরেনার ইউকে থেকে বা অস্ট্রেলিয়া আমেরিকা থেকে যদি বাংলাদেশে এসে স্থায়ীভাবে বসবাস করতে চায়, স্থায়ীভাবে বাংলা শিখতে চায়, অনেকেই রয়েছে দেখলাম আছে বাংলাদেশে, বিভিন্ন কারণে থাকে, অফিসিয়াল চাকরি হোক বিভিন্ন কারণে তারা বাংলাটা শেখে, তো ওদের কিন্তু ঠিক আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, আমাদের বাংলা ব্যাকরণ স্যার জেনে। এরকম একটা জব যদি আমি পাইতাম বাংলা শিখানোর, তাহলে স্যার ভালো হতো। একদমই ঠিক। বাংলা শিখাইতাম। ঠিক ঠিক, বাংলাটা খুব ভালো লাগে এবং বাংলার জায়গাটা আপনার খুব ক্লিয়ার আছে, স্ট্রং আছে। So have, yeah, you need to find. ইয়েস, হ্যাঁ পাওয়া যায়। দেখেন এই যে আমি যেমন ইংলিশে অনলাইনে ব্যাচ করাই, সোহাগ স্যার করায়, অনেকে বাংলার ব্যাচ আছে, বাংলা গ্রামারেও অনেকে পড়ে, তারপরে অনেকে দেখেছি স্যার আমাকে একটা জোগাড় করে দেন স্যার। আচ্ছা এটা, আমি তো স্যার বাংলায় অনার্স মাস্টার্স করা, আমি আচ্ছা স্যার আচ্ছা, বাংলা তাহলে তো বাংলা শিখাবো। ব্যাকরণ সম্পর্কে আপনার খুব ভালো ধারণা রয়েছে দেখতেছি। ধারণা আছে স্যার, ইয়েস। ভালো ধারণা আচ্ছা, আছে। এমন স্টুডেন্ট শুধু পেলে ধারণা। অবশ্যই আপনাকে আমি নক করবো, এমন স্টুডেন্ট পেলে। Sir, sir, I want to say, he need to come in হুম, Hong Kong. হুম, Hong Kong also have হ্যাঁ, Bangla class, Bangla school. ইয়েস, মানে Uh, she have to, many student also she have to go to Hong here. Kong and there are many schools where Bengali is taught, মানে এমন অনেক স্কুল আছে যেখানে Yes, বাংলা শেখানো হয়, তাই না? yes, তার sir, তো yes. স্যার আমার এখান থেকে মুভ করতে হবে হংকং যেতে হলে। দেখেন ফজলুল হক সাহেব, এই যে তাহমিনা কথা বলছেন, উনি কিন্তু সুদূর আমেরিকা থেকে, আপনি হংকং থেকে, তো এখন এই যে আপনাদের যোগাযোগ করাই দিলাম, হ্যাঁ, এইভাবেই কিন্তু Yeah. কমিউনিকেশনটা গড়ে ওঠে। তো হংকং না শুধু, এটা পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু রয়েছে। এই যে মানে দেখেন কত একটা সুন্দর কমিউনিকেশন হয়ে গেল। বাংলাদেশেও কিন্তু রয়েছে, আমাদের গ্রামে বা শহরেও অনেক স্টুডেন্টরা, বিশেষ করে ইন্টারমিডিয়েটের লেভেলে অনেকে বাংলা স্যার সেকেন্ড আমি পেপার। ইন্টারমিডিয়েট লেভেলে স্যার ব্যাচ পড়াতাম। ইয়েস, আমার দুই তিনজন ফ্রেন্ড আছে, তারা বাংলা ব্যাকরণের ব্যাচ করেছে খুলনা শহরে, আমাদের বাড়ির পাশে দৌলতপুর শহরে, এরা আমি কিন্তু ওই, স্যার যখন শরীয়তপুরে ছিলাম হ্যাঁ আমি হ্যাঁ, তখন ব্যাচ পড়াতাম। ইয়েস, এবং দেখেন বাংলা ব্যাকরণটা তারপরে আমি কিন্তু, বাংলা কলেজে ছিলাম স্যার ঢাকায়, হুম, বাংলা কলেজের মাস্টার্স এর স্টুডেন্টদের আমি ব্যাচ পড়াতাম। ওকে, তো এটা বলছি কি যে বাংলা ব্যাকরণেও কিন্তু আমরা অনেকে দুর্বল। আমি যদি চাকরির পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করি, বিশেষ করে সন্ধি সমাস কারক, এখান থেকে যে প্রশ্নগুলো আসে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফেইল হেয়ার, তারা কিন্তু এই জায়গাটা ফেল করে। বাংলা ব্যাকরণের সমাসটা খুব কঠিন, আমি কঠিন বলবো না, সহজ, কিন্তু যারা চর্চা না করে তাদের কাছে কঠিন। হুম। এটা কিন্তু আমিও আমাদের কাছে স্যার সহজ সহজ, সমাস। হ্যাঁ, এটা আমিও সহজ বলবো, আমিও বাংলা ব্যাকরণও অনেক সময় পড়াই, অনেক ছেলেমেয়েরা বলে স্যার ইংলিশের সঙ্গে বাংলা ব্যাকরণটাও দেখাবেন। তো আসলে বাংলা ব্যাকরণ আর ইংরেজি ব্যাকরণ একই বিষয়, একই মুদ্রার। যেমন দেখেন টেন্স, টেন্স হচ্ছে, আমরা কাল। বলেছি বাংলাতে কিন্তু তিন প্রকার, ইংরেজিতেও তিন প্রকার, বাংলায় বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, আর ইংলিশেও কিন্তু প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। জাস্ট স্যার ইংলিশ এন্ড বাংলা। ইয়েস, আর ইংলিশ কোনো কিছু পার্থক্য কিছু জায়গায় একটু পার্থক্য থাকে। যেমন আমরা বাংলায় পদ পড়েছি 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আর ইংরেজরা নেই। কি করলো, ইংরেজি ব্যাকরণ যারা 8 লিখলো, প্রকার। ওরা আমাদের এটা মানতে চাইলো না, ওরা আমাদের যে অব্যয় পদটা রয়েছে এইটাকে ভেঙে 3 খণ্ড করে দিল, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ইন্টারজেকশন, তো ইয়েস। ইংলিশেও পদ 5 কাইন্ড ছিল, কিন্তু ওখানে ওই অব্যয়টাকে ভেঙে 8 প্রকার করে দেওয়া হলো। 8 বাংলা, প্রকার করে দিল, পার্ট বাংলা অফ স্পেস। পার্টস অফ স্পিচ, অ্যাবসলিউটলি রাইট। বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ কিন্তু প্রায় একই। এটা উৎপত্তি বা এটা আমি মানে তবে বেশি, স্যার আমি হুম, বুঝছি হুম, সবসময় অনর্গল, এই যে ভুলভাল যা হয়তো বলতেই থাকি সারাদিন, হ্যাঁ হ্যাঁ, না বলে তো আর পারি না, সারাক্ষণ তার বলতে হয় কোনো কিন্তু এই আমি জানি ভুল হচ্ছে, কিন্তু ওরা তো স্যার ধরতে পারে না। ধরতে পারে না, হ্যাঁ হ্যাঁ, একদমই। এই দেখেন ওরা তো আমি কিন্তু ওদের কাছে, এখানে যারা আমি ক্লাস বুঝি করছেন, যেহেতু বাংলা জানি এই জন্য হুম, আমি বুঝি যে আমি ভুল করছি কিন্তু বলে যাচ্ছি। বলে যাচ্ছি, না আমি আমার স্টুডেন্টদেরকে আমি এই কথাটা শিখাতে চাই প্রত্যেকটা ব্যাচে, যে আপনি আগে ভুল বলেন, কিন্তু বলে বলে আপনার মুখে ইংরেজি
আনার একটা হ্যাঁ, অভ্যাস এই যে করেন। আমি স্যার বুঝতে পারলাম যে হুম, আমি ভুল বলছি, তখনই তো আমি ঠিক করতে পারি যে এটা আমাকে ঠিক করতে হবে। একদমই ঠিক। দেখেন, আমি যদি কথাটা না বলি, আমি যদি আমার মুখটা না খুলি, ইংরেজি বলা না শুরু করি, আমি যত বড় জানে আলী লোক হই না কেন, আমি কিন্তু ইংরেজি বলতে পারবো না। এট ফার্স্ট ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ। প্রথমে আপনাকে ভুল বলতে হবে, ভুল বলে বলে তারপর এক সময় কিন্তু প্রত্যেকটা কাজে দেখেন, আপনি উদাহরণ দেখেন, একটা শিশু যখন হাঁটতে শেখে, আপনার কথা চিন্তা করেন, আপনি কি একবারেই দৌড়ানো শিখছিলেন? শেখেননি। আপনি প্রথমে আগে হামাগুড়ি দেওয়া শিখছিলেন, একটু একটু করে অল যা পাইতেন কাছে সব ধরে দাঁড়ানো শিখছিলেন, তারপরে হাঁটা শিখছেন, তারপরে দৌড়ানো শিখছেন। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, কোনো কাজ কিন্তু রাতারাতি হয় না। তো এখানে আমাদেরকে প্রত্যেকে এই শব্দগুলোই যে দেখেন, অনেক এই ট্রান্সলেশন গুলো অনেকে ভুল বলতেছেন, তারপরও আমি উৎসাহিত করি সব সময়। কিন্তু আমার এক স্টুডেন্ট প্রেজেন্টেশন দিলে আমি কখনো বলি না যে তোমার হয়নি। এইটা বললে পরের দিন আমি দেখেছি অনেক ক্লাসে, প্রথম দিকে আমি যখন পড়ানো শুরু করছিলাম, অনেককে আমি বলতাম যে ইউ আর নট গুড বা ইউর প্রেজেন্টেশন ইজ ভেরি ব্যাড। এগুলো বলার পরে দেখলাম যে পরের দিন ও আর ক্লাসেই আসেনি, আমার মানে ক্লাসেই সে আর থাকতো না। তো এই জন্য এখানে ইন্সপারেশন, মোটিভেশন একটা মস্ত বড় মেডিসিন। আমি কেন বলি হুম যে হুম হুম। এক্সিলেন্ট প্রেজেন্টেশন, এইটা বলে স্যার আমি। আমরা ভুল বললে আপনি স্যার সেটাকে ওইটা না বলে ঠিক করে দেন যে এটা, হ্যাঁ তাহলে হ্যাঁ, না আমরা আমি বুঝতে ঠিক পারবো করে যে দেই আমাদের ওটা, ভুল পরবর্তীতে হচ্ছে। আমি দেখেন ওই বাক্যটা বলে দেই। তো আমরা আবার একটু হুম হুম পয়েন্টে চলে আসি, এখানে আমরা হুম হুম। এইগুলো একটু দেখবো যে 9 নাম্বার থেকে, ছেলেগুলো গোলমাল করছিল, এটা কি হবে? দা বয়েজ ওয়ার মেকিং আ নয়েজ। বয়েজ আর মেকিং আ নয়েজ অথবা দা বয়েজ ওয়ার কোয়ারলিং, অথবা দা বয়েজ ওয়ার কোয়ারলিং। এখানে করল মানে হচ্ছে ঝগড়া করা, আর করলিং হুম মানে হুম। হচ্ছে ঝগড়া করি, করছিল। হ্যাঁ, এটা বুঝতে হবে। আচ্ছা, রোহান কি পড়ছিল? এটা আরাধ্যা বলো তো, এই যে 9 নাম্বারের নিচে একটা রয়েছে, রোহান কি পড়ছিল, এটা কি হবে? এই সেন্টেন্সটা, রোহান কি পড়ছিল? ক্যান ইউ হেয়ার মি আরাধ্যা প্লিজ? Yes, sir. হ্যাঁ, তুমি মিউট করবা না, এখানে ওই পার্সোনাল ক্লাস তো সবসময় আনমিউটই রাখবে। এটা বলো কি হবে? রোহান কি পড়ছিল? Was Rohan reading? ইয়েস, ওয়াজ রোহান রিডিং। পরের গুলা বলে যাও। আমরা কি টেলিভিশন দেখছিলাম? Were we watching television? ওয়ার উই ওয়াচিং টেলিভিশন, সঠিক হয়েছে। পরে আরো তিনটা চারটা বলো তো। আহ, তোমরা কি গোলমাল করছিলে? হ্যাঁ, বলছি যে তোমরা কি গোলমাল করছিলে, এটার ট্রান্সলেশনটা বলো, তাই বলছি। Are you, were you making noise? হুম সে কি স্কুলে যাচ্ছিল? হুম Was he going to school? হুম বাজারে যাচ্ছিল? হুম। He going to market? থ্যাঙ্কস এ লট, অনেকগুলো বলেছো। তো এইটা নিয়ে আমরা প্রত্যেকটা কারেক্ট হয়েছে, থ্যাঙ্কস এ লট, মেনি মেনি থ্যাঙ্কস। আমরা এখানে বেশি সময় দিব না, এখন একটু গ্রামের ক্লাসে যাব, প্রেজেন্টেশন নিব। তো এই শীটটা আমি স্যার দিব। প্রেজেন্টেশন নেবেন না স্যার? হ্যাঁ, নিব, এখনই যাচ্ছি, দ্রব্যমূল্য। প্লিজ এখনই যাচ্ছি। তো এই শীটটা কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকবে কিভাবে। এই দেখেন, এখানে ডে 4 রয়েছে, আমরা 3 পর্যন্ত আজকে পড়তে পারি, আলোচনা, হ্যাঁ হ্যাঁ, 25 নাম্বার এজন্য পর্যন্ত। ভালো। এইটা আমরা একটু কমপ্লিট করে রাখবেন 25 পর্যন্ত। রোহিত ও রোহান 5 বছর ধরে এই স্কুলে পড়ছিল, অর্থাৎ টেন্স মেইনটেইন করে, অর্ডার মেইনটেইন করে আপনারা এই বাক্যগুলো করবেন। ডে 4ও যদি কেউ স্যার করতে এগুলো পারেন। কি বলতে নাই? এটা বইতে আছে, হ্যাঁ বইতে আমি চ্যাপ্টারটা বলে দিব, বইতেও রয়েছে। আমি শীটটাও দিয়ে দিব, এটা দেখে দেখে আপনারা একটু কমপ্লিট করার চেষ্টা করবেন। তো দেখেন, আমি এখন একটু প্রেজেন্টেশনে আসি। আমাদের মূলত এখন কিন্তু প্রেজেন্টেশন নিব, গ্রামারও শিখাবো, অনেক দ্রুত দৌড়াতে হবে আমাদের। ঈদের পরেই কিন্তু ক্লাসটা আরো একটু বেশি 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 করে পড়া দিব। এই জায়গাটা দেখেন, কেবল যে ট্রান্সলেশন গুলো করিয়েছি ওগুলো তো দাগ নাম্বার ওয়াইজ দেওয়া ছিল, 1 দাগ 2 দাগ। এখানে প্যাসেজ আকারে দিয়েছি। আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি, আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন আমাদের পড়াশোনার মান ভালো রাখতে, অনেক নিয়ম। এই যে একটা প্যাসেজ দিয়েছি, ছোট্ট প্যাসেজ, বাক্যগুলো এখানে খুব ইজি। এইগুলো আপনারা একটু মনে মনে চেষ্টা করবেন, আমি সঙ্গে সঙ্গে এখনো কিছু করাই দিব, বাদ বাকিগুলো আপনাদের হোম টাস্ক থাকবে, এগুলো বাসায় একটু করবেন। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, এখানে অনেকগুলো প্যাসেজ দিয়েছি, এই প্যাসেজগুলো কিন্তু আপনাকে করতে হবে। আমাদের দেশে সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। এই বাক্যগুলো কিন্তু এখানে দেখবেন অ্যান্সার স্ক্রিপ্টটা দেওয়া আছে, অ্যান্সারটা না দেখে আমরা করার চেষ্টা করব। যেখানে বেঁধে যাবেন সেখানে আপনি একটু উত্তরটা দেখে নেবেন, ইটস দ্য বেস্ট ওয়ে, এটা আমি মনে করি। তো দেখেন, ওই জায়গাটা দেখার পরে আমি আজকে আপনাদের কাছ থেকে একটু এই পড়াটা একটু নিতে চাচ্ছি।
এটা হচ্ছে, আমরা তো বাংলা থেকে ইংরেজি করেছি তাই না? এখানে বাক্য দেওয়া ছিল, আমার নাম রাজু, সে কি গোলমাল করিতেছিল, অনেকগুলো বাংলা বাক্য দিয়েছি, আপনারা ইংলিশ করে দিয়েছেন। এখন আমরা দেখব আমাদের রিডিং স্কিলটা কার কতটা ডেভেলপ। এ স্টোরি অ্যাবাউট চাইল্ডহুড ডেজ, এ স্টোরি অ্যাবাউট চাইল্ডহুড ডেজ, এইটা আপনারা একটু পড়বেন, পড়ে বাংলা মিনিংটাও একটু করতে হবে। অর্থাৎ আমরা ইংরেজি পড়ে বুঝতে পারি কিনা, ইংরেজি পড়ে সেখান থেকে বাংলায় কি অনুবাদ করতে পারি কিনা, এই জায়গাটা আমরা একটু দেখব। সুমন ইজ সিটিং এট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার। আমি এখানে একটা পড়ে দিচ্ছি, নিচে আরো প্যাসেজ রয়েছে, ওইগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসে, ওইখান থেকে আপনারা পড়ে বাংলা করে শোনাবেন। আজকে এটা পড়াই দিয়ে তারপর আমি প্রেজেন্টেশনে চলে যাব। দেখেন সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? থ্যাংক ইউ। দেখেন আমরা কিন্তু এটার একটা মস্ত বড় গুরুত্ব রয়েছে। দেয়ার আর 4 স্কিলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল। ইউ হ্যাভ টু ডেভেলপ, ইউ মাস্ট ডেভেলপ ইন 4 স্কিল। এই 4টা স্কিল কিন্তু আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এক্সপার্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। সুমন ইজ সিটিং এট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার। সুমন সন্ধ্যা নদীর তীরে বসেছিল। এখানে ইজ সিটিং, এটা বসে আছে দিলেও হয়। আমি বলেছি যে এটা কিছুটা লিটারেচার, তো এখানে যা দেওয়া থাকবে সেই আক্ষরিক অনুবাদটা কিন্তু করা যায় না, সেভাবে করা হবে না। তো সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন, এটা একটা সুন্দর বিকেল বেলা ছিল। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন, অর্থাৎ গোধূলির সেই সূর্যের নরম আলোটা সুন্দর একটা দৃশ্য তৈরি করেছিল। দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার। দেখেন দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড, টেন্সটা দেখতে হবে, ভয়েস চেঞ্জটা খেয়াল করতে হবে। দ্য সানলাইট ইজ বিং, এটা কি হচ্ছে, রিফ্লেক্টেড, প্রতিফলিত, অন দ্য রিভার। এই দৃশ্যটা দেখবেন অনেকেই হয়তো দেখেছেন, যারা নদীর তীরে সূর্যাস্ত কখনো দেখেছেন হয়তো, তো দেখবেন যখন সূর্য অস্তমিত হয়, পশ্চিম আকাশে হেলে পড়ে, তখন অদ্ভুত একটা দৃশ্য তৈরি হয়। ঝিরিঝিরি বাতাস বয়ে যায়, নদীর পানিটাও কিন্তু ছোট ছোট ঢেউ তৈরি করে, এবং ওই সূর্যের আলোটা যখন ওই নদীতে পড়ে সুন্দর একটা কালার হয়। কিন্তু এটা যারা দেখেছেন তারাই আমার এই পেন পিকচারটা আমি যেটা বলছি এটা কল্পনায় বুঝে নিতে হবে, যারা দেখেছেন তারাই বুঝবেন। আমি সমুদ্র সৈকতে দেখেছি। ইয়েস, সমুদ্র সৈকতে দেখা যায়, নদীতেও দেখা যায়, আমি কিন্তু দেখেছি ছোটবেলায়, আমার মামা বাড়িতে বেড়াতে গিয়ে বা অনেক জায়গায় এগুলো কিন্তু দেখেছি। খুবই একটা চমৎকার দৃশ্য তখন। তো বলছে দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস। দেখবেন ব্লেন্ডারে যখন অরেঞ্জের জুস তৈরি করি যে কালারটা হয় না, এখানেও কিন্তু সেই কথাটা বলা হচ্ছে। দ্য রিভার নদীর ওয়াটার, পানিকে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন মানে ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, কমলার হ্যাঁ সরি মানে কমলার 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 জুস, কমলার হুম, জুস, ওই পানিটার যে রং কমলার জুসেরও কিন্তু সেই কালার আসে। সুমন ইজ লুকিং এট দ্য জুইসি লুকিং ওয়াটার। ওয়াটার। হ্যাঁ, সুমন ইজ লুকিং, দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে দেখতেছে এট দ্য জুসি লুকিং ওয়াটার। এটা সবাই ভালো করে খেয়াল করেন, পরবর্তী দিন আপনাদেরও এইভাবে, আমি যেভাবে ইংলিশ থেকে বেঙ্গলি করে দিচ্ছি আপনাদের এইভাবে পড়তে হবে। সুমন ইজ লুকিং এট দ্য জুসি ওয়াটার। জুসি লুকিং ওয়াটার, অর্থাৎ সে ওই যে কমলার রঙের যে পানিটা দেখাচ্ছে, ওই পানির দিকে সে তাকাচ্ছে, সে কি করছে, ওই পানির দিকে সে কিন্তু খেয়াল করতেছে। হি ফেল্ট পিস ইনসাইড মাইন্ড, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। হি ফেল্ট, সে অনুভব করলো, পিস, শান্তি, পিস মানে কিন্তু শান্তি, ইনসাইড মাইন্ড, তার মনের ভিতরে, ওইটা দেখে সে একটা আলাদা শান্তি অনুভব করলো। দেখবেন আমাদের শহরের কোলাহল ছেড়ে যখন আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাই, কুয়াকাটাতে যাই, কোনো নদীর তীরে বেড়াতে যাই, বা হাডসন নদীর তীরে যারা আমেরিকাতে রয়েছেন, বিভিন্ন শহরে যখন কোলাহল জীবন ছেড়ে আমরা একটু বাইরে যাই, তখন বিকেলের এই যে দৃশ্যগুলো, এগুলো দেখলে মনের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। সেই কথাটি এখানে বলা হচ্ছে, হি ফেল্ট পিস ইনসাইড মাইন্ড, সে মনে একটা আনন্দ অনুভব করে। সিরাজ হ্যাজ কাম টু, সিরাজ হ্যাজ কাম টু, জাস্ট 1 মিনিট, সিরাজ হ্যাজ, ওকে, কি লিখলাম, সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো। সিরাজ এই সুমনের একজন বন্ধু, সে কয়েক মিনিট আগে সুমনের কাছে এসেছে। হি ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ সুমন, সে সুমনের একজন ভালো বন্ধু। নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন, এখন সে সুমনের পাশে খুব নীরবে দাঁড়িয়ে আছে।
সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স। সুমন ডিড নট নোটিস পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা নেগেটিভ বাক্য। দেখেন আমি এখানে একটি কথা বলবো আপনাদের, সেটা হচ্ছে আমাদের ইংরেজি ভাষাটা শিখতে গেলে প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আমাদের গবেষণা করতে হবে, সেখান থেকে আমাদের কিছু শিখতে হবে। কি শিখবো? এই যে বাক্যটা, আমি যদি বলি বাক্যটা কোন টেন্সে রয়েছে, পাস্ট টেন্স। পাস্ট টেন্সের কি? পাস্ট ইনডেফিনিট। আবার বলবো পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। আমি যদি বলি বাক্যটা কোন আহ, ইয়ে মানে কোন সেন্টেন্স, টেন্স বাদ দিয়ে যদি সেন্টেন্সে আসি, বলতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, আবার কিন্তু এখানে এটা নেগেটিভ হয়ে গেল। অ্যাসার্টিভ এটা মানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তারপর যদি বলি সুমন কোন পার্টস অফ স্পিচ, ডিড কোন পার্টস অফ স্পিচ, নট কোন পার্টস অফ স্পিচ, এইগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এইগুলো আমাদের নিজেদেরকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করলেই কিন্তু আমরা ভাষাটা, দেখেন আমি ভাষা শিখতে পারতেছি কিনা তার প্রমাণ দুই ভাবে পাওয়া যায়। এক হচ্ছে আপনি সেন্টেন্স অ্যানালাইসিস করতে পারেন কিনা, এক হচ্ছে আপনি স্পন্টেনিয়াসলি নির্ভুলভাবে কথা বলতে পারেন কিনা। এই দুইটা জায়গা যখন কভার করতে পারবেন, তখন মনে করবেন যে আমি স্যারের কাছে পড়ে উপকৃত হচ্ছি, আমি কথা বলা শিখে যাচ্ছি। তো কি বললাম? সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স, অর্থাৎ সুমন তার উপস্থিতি বুঝতে পারেনি। সাডেনলি হি লুকড বিহাইন্ড, স সিরাজ স্ট্যান্ডিং বিসাইড হিম। সে একটু পরে হঠাৎ পিছনে তাকালো এবং দেখতে পেল তার বন্ধু সিরাজ সেখানে দাঁড়িয়ে রয়েছে। সুমন সেইড, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। সুমন বলছে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হোয়াই আর ইউ সো লেট? হোয়াই আর ইউ সো লেট? তুমি এত দেরি করেছো কেন? সিরাজ সেইড, আই অ্যাম আই খেম 5 মিনিটস এগো। আই খেম, দেখেন পাস্ট, জাস্ট জাস্ট সিম্পল পাস্ট ইনডেফিনিট। আই খেম 5 মিনিটস এগো, আমি 5 মিনিট আগে এসেছিলাম। ইউ ডিড নট নোটিস মি, ইউ ডিড নট নোটিস মি, তুমি আমাকে ফলো করনি। ডিড নট নোটিস পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। সুমন সেইড দ্যাট, সুমন বলল যে, আই ওয়াজ ভেরি চার্মড টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন। বিকেল বেলার এই যে সৌন্দর্য, এইটা দেখে আই ওয়াজ ভেরি চার্মড, আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। কে রাজিন জয়েন করেছো ক্লাসে? থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। তো দেখো আমি খুব একটা ভালো জায়গায় পড়াচ্ছি, এটা কনসেন্ট্রেশন ডাইভার্ট করা যাবে না। আমাকে একটু পড়াতে দাও, এটা শোনো, খুব ভালো লাগবে। এটা রিডিং অ্যানালাইসিস, অর্থাৎ রিডিং স্কিলটা ডেভেলপ করতে পারবা। ইংলিশ থেকে বাংলা করতে হবে। কি বললাম? সুমন সেইড, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। সুমন বলছে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। যদি বলা হয় আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, পাস্ট ইনডেফিনিট, তখন ওয়াজ বাদ যাবে, ওয়েটিং এর আইএনজি বাদ যাবে, ওয়েটেড হবে। অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। হোয়াই আর ইউ সো লেট? কেন তুমি এত দেরি করলা? সিরাজ সেইড, আই খেম 5 মিনিটস এগো, ইউ ডিডন্ট নোটিস মি। সুমন সেইড দ্যাট আই ওয়াজ ভেরি চার্মড টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন। অর্থাৎ বিকেল বেলার এই সৌন্দর্য দেখে আই ওয়াজ ভেরি চার্মড, আমি খুব বিস্মিত হয়েছিলাম, আমি মোহিত হয়ে গিয়েছিলাম। কে বলছে? সুমন। কাকে বলছে? সিরাজকে। সিরাজ সেইড, হুম, সিরাজ কি বলল? হ্যাঁ, আমিও তোমার সঙ্গে দাঁড়িয়ে দেখছিলাম। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম। আই ওয়াজ অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন, দ্যাটস ওয়াই আই ডিডন্ট কল ইউ। আমিও তোমার সঙ্গে এই সৌন্দর্য উপভোগ করছিলাম, যার কারণে আমি তোমাকে ডাকিনি। সুমন সেইড উইথ শাই, সুমন খুব লজ্জার সাথে বলল, শাই মানে হচ্ছে লজ্জা। সিট বিসাইড মি, তাহলে আমার সামনে, আমার পাশে বসো। বিসাইড মানে হচ্ছে পাশে। সিরাজ স্যাড বিসাইড হিজ ফ্রেন্ড সুমন অ্যান্ড সেইড দ্যাট, সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসলো এবং বলল, আই কেম টু ভিলেজ আফটার 3 ইয়ার্স। দেখেন এখানে কিন্তু একটা মনের সুন্দর একটা অভিব্যক্তি প্রকাশ পায়। আপনারা যারা এখানে অনেকেই বিদেশে মানে ফরেন কান্ট্রিতে রয়েছেন, ফজলুল সাহেব রয়েছেন হংকং, এমডি মিজানুর রহমান আমাদের একজন অনেক পুরাতন স্টুডেন্ট আমাদের, উনি সৌদি আরব থেকে ক্লাসে যোগদান করেন প্রতিদিন। তাহমিনা ইয়াসমিন সুদূর আমেরিকা থেকে ক্লাস করছেন। এই যে মানুষগুলো, আপনারা যখন 3 বছর 4 বছর বা 1 বছর পর দেশে আসেন, দেখবেন আপনাদের মনের অনুভূতিটা অন্যরকম থাকে। যখন প্লেনে ওঠেন, তখনই কিন্তু মনের ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করে। আমি অনেকদিন পর আমার গ্রামের বাড়িতে এসেছি, যখন আমি আসি, বাসা থেকে বের হই, এই যে ফিলিংস, অনুভূতি, এটা কাউকে বলে বোঝানো যায় না। দেশের মাটির জন্য সবারই কিন্তু পড়ে, এটা কিন্তু সবারই খুব মনে লাগে। কি আমি সত্য বললাম নাকি মিথ্যা বললাম, বলেন? Yes, sir.
You are right, sir. ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, নট অনলি রাইট, এটা চরম একটা সত্য কথা। তো সেই কথাটা Yes, বলছে, sir. সিরাজ বলছে, আই কেম টু ভিলেজ আফটার 3 ইয়ার্স, আমি 3 বছর পর গ্রামে এসেছি, বাট আই অলওয়েজ মিসড দ্য পাস্ট ডেজ দোজ আই পাস্ট অ্যাট ভিলেজ। কি বলছে? বাট কিন্তু আই অলওয়েজ মিসড দ্য পাস্ট ডেজ, আমি এই অতীতের দিনগুলো মিস করি, দোজ আই পাস্ট অ্যাট ভিলেজ, যে দিনগুলো আমি অতীতে গ্রামে ব্যয় করেছিলাম। দেখবেন এখানে যারা বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে উঠে গিয়েছেন, অনেকেই আমরা ঢাকা শহরে বড় হয়েছি, বেড়ে উঠেছি, তারপর ওখান থেকে বিদেশ গিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি যারা আমরা গ্রামের সন্তান, গ্রামে যাদের হাই স্কুল লেভেল কলেজ লেভেল কেটেছে, দেখবেন গ্রামের অনেক স্মৃতি এখনো আপনাকে নাড়া দেয়। অনেক স্মৃতি এখনো রাত্রে ঘুমানোর সময় আপনার মনে পড়ে, বিশেষ করে আপনার বন্ধুদের সঙ্গে গ্রামে খেলার মাঠের কথা, গ্রামে মাছ ধরতে যাওয়ার কথা, বিভিন্ন রকমের স্মৃতি থাকে না? প্রত্যেকটা অঞ্চলে আঞ্চলিক কিছু খেলাধুলা থাকে, বিভিন্ন রকমের আঞ্চলিক উৎসব থাকে, এইগুলার কথাই বলছে যে আমি 3 বছর পরে গ্রামে এসেছি, কিন্তু আমার এই গ্রামের কথা আজও মনে পড়ে। সুমন সেইড নাথিং, সুমন কিছুই বলল না। দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান রিমাইন্ড হিজ মেমোরিজ উইথ দ্য সন্ধ্যা রিভার। সবাই কি শুনতে পারছেন? প্লিজ, নেটওয়ার্ক কেটে যায়নি তো? No, sir. আচ্ছা, আমি একটু ক্লাস নিচ্ছি বাড়ি বসে, তো একটু সমস্যা হলে আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন। Sir, I will at your home. ইয়েস, ওকে। তো এই জায়গাটা দেখেন কি বলছে, সুন্দর একটি সেন্টেন্স। দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান রিমাইন্ড হিজ মেমোরিজ উইথ দ্য সন্ধ্যা রিভার। এই সুমনও কিন্তু সিরাজের মতো, সুমন কোনো কথা বলল না। সিরাজ যখন বলল আমি 3 বছর পর গ্রামে ফিরে আসছি, তখন সুমন কিছু বলল না। ও মনে মনে চিন্তা করলো যে সুমনের বাড়ির পাশে একটা নদী নদী ছিল, এই নদীটার নাম হচ্ছে সন্ধ্যা রিভার। কি রিভার বলেন তো? সন্ধ্যা রিভার। এই সন্ধ্যা রিভারেও কিন্তু আজকে সিরাজ যে কথাটা বলছে, সুমনের সেই অতীতের স্মৃতি মনে পড়ে গেল। অর্থাৎ সেও কিন্তু একসময় নদীর তীরে সূর্য অস্ত যাওয়ার সময় যখন দাঁড়াতো, তখন ওই জুসি ওয়াটার, ওই যে কমলা লেবুর মতো কালারফুল যে রং পানির, ওইটাও কিন্তু সে একসময় ছোটবেলায় উপলব্ধি করেছে, উপভোগ করেছে। সিরাজ সেইড, আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ? আফটার সেইড, সরি, সিরাজ সেইড, আফটার হাউ মেনি ডেজ, কতদিন পর, ডিড ইউ কাম টু ইউর ভিলেজ, তুমি তোমার গ্রামে এসেছিলে? 10 ইয়ার্স, 10 বছর পর। আই নেভার থট দেয়ার উড বি আ মিটিং উইথ ইউ এগেইন। সুমন বলছে, সিরাজ, আমি কখনো ভাবতে পারিনি 10 বছর পর গ্রামে এসে তোমার সঙ্গে দেখা হবে। আফটার কামিং টু ভিলেজ আই হেয়ার্ড ইউ কাম টু ভিলেজ। 10 বছর পর আমি গ্রামে এসে শুনলাম তুমিও নাকি বিদেশ থেকে দেশে এসেছো। আই কালেক্টেড ইউর নাম্বার, আমি তোমার নাম্বারটা সংগ্রহ করেছিলাম ফ্রম ইউর নেফিউ, তোমার ভাগিনার কাছ থেকে। 3 years ago I come to village in winter vacation, then I asked for your number to your nephew. 3 বছর আগে আমি একবার গ্রামে এসেছিলাম, তখন তোমার ভাগিনার কাছে তোমার ফোন নাম্বারটা চেয়েছিলাম। দ্যাট টাইম হি ডিডেন্ট নো ইওর ফোন নাম্বার, ওই সময় সে তোমার নাম্বারটা জানতো না। বাট কিন্তু টুডে আফটার কালেক্টিং ইওর নাম্বার আই কলড ইউ, তোমার নাম্বারটা সংগ্রহ করার পরে আমি তোমাকে কল দিয়েছি। ফাইনালি, অবশেষে, উই মেট ইচ আদার আফটার 5 ইয়ার্স, 5 বছর পর আমরা দুই বন্ধু একে অন্যের সঙ্গে সাক্ষাৎ করলাম। ইয়েস উই ডিড, হ্যাঁ তাই হলো। সিরাজ সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, ফিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল, ইউ বিকেম ভেরি ফ্যাট, বলছে তুমি খুব মোটা হয়ে গিয়েছো, তুমি খুব স্থূল হয়ে গিয়েছো। সুমন সেইড ইউ টু। দেখেন ইংরেজি শেখার সিস্টেমটা কত সুন্দর। কি বলছে এখানে? সিরাজ বলছে সুমনকে, সিরাজ সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস ইউ বিকেম ভেরি ফ্যাট। সিরাজ বলছে সুমন তুমি খুব মুটিয়ে গেছো। সুমন বলছে, সুমন সেইড ইউ টু, এই ইউ টু এর মানে কি? তুমিও। বলছে শুধু আমি মোটা হয়ে যাইনি, তুমিও মোটা হয়ে গিয়েছো। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য চাইল্ডহুড ডেইজ দ্যাট উই পাস টুগেদার? তোমার কি মনে আছে যে দিনগুলো আমরা গ্রামে একসঙ্গে কাটিয়েছিলাম? অফকোর্স আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেইজ, আমি ওই দিনগুলো কখনো ভুলবো না। আই শ্যাল নেভার, আমি কখনো কি ফরগেট, ভুলবো না। কি করব না? আমি কখনো ভুলবো না। কেন ভুলবো না? দেখেন, জাস্ট ওয়েট এ বিট। আচ্ছা, নাওএডেজ
মাই মাইন্ড অলওয়েজ লাইকস টু গো ব্যাক টু দ্য চাইল্ডহুড ডেজ। সুন্দর একটি কথা বলেছে। নাও এডেজ, বর্তমানে, মাই মাইন্ড অলওয়েজ লাইকস টু গো ব্যাক টু দ্য চাইল্ডহুড ডেজ, আমার মন সব সময় সেই শৈশবে ফিরে যেতে চায়। এই শব্দটাকে বলা হয় নস্টালজিক। ডিকশনারিতে দেখবেন নস্টালজিয়া। নস্টালজিয়া বা নস্টালজিক। নস্টালজিয়া স্যার। হ্যাঁ, নস্টালজিয়া রয়েছে, নস্টালজিকও রয়েছে, অর্থাৎ যারা অতীত স্মৃতি চর্বণ করতে ভালোবাসে তাদেরকে নস্টালজিক বলা হয়। আর এই যে হুম, স্মৃতি, এটাকে মানে নস্টালজিয়া বলা হয়। পার্সনকে স্যার নস্টালজিক বলা হয়, আর ঘটনাটাকে বলা হয় নস্টালজিয়া। ইয়েস, ঘটনাটাকে বলা হয় নস্টালজিয়া। এখানে পার্টস অফ স্পিচ গুলো দেখাবো, এগুলো এটাকে বলে একই পার্ট, একটা শব্দ দিয়ে বিভিন্ন পার্ট অফ স্পিচ করা যায়। তো কি বললাম, এই যে শব্দটা নস্টালজিয়া, যে বিষয়টা, অর্থাৎ এটা আমারও কিন্তু ইচ্ছা করে যে আমি যদি আমার প্রাইমারি স্কুলে আরো একবার বন্ধুদের সঙ্গে পড়তে পারতাম। কম বেশি কিন্তু আমাদের সবার ভিতরে এই চিন্তাটা উকি দেয় যে যদি আমি আবার শিশু হতে পারতাম, শৈশবের স্মৃতিতে আবার ফিরতে পারতাম। কিন্তু এটা ইটস কোয়াইট ইম্পসিবল। তো কি বলা হলো, হাউ ইন্টারেস্টিং দোজ ডেজ ওয়ার, ওই দিনগুলো কতই না মজার ছিল, তাই না? ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডেজ, তোমার কি ওই দিনগুলোর কথা মনে আছে? উই ফ্লিউ অ্যাওয়ে ফ্রম স্কুল। দেখেন এখানে ফ্লিউ অ্যাওয়ে অর্থাৎ বলছে কি আমরা স্কুল থেকে পালাতাম, মনে আছে তোমার? অনেক ছেলে মেয়েরা দেখবেন দুষ্টমি করে কিন্তু স্কুল থেকে পালিয়ে আসে। আমরাও ছোটবেলায় এটা করেছি। ইয়েস, আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, আমি কখনো ওই দিনগুলো ভুলবো না। ইফ ইট ইজ পসিবল, যদি এটা সম্ভব হয়, আই উড গো ব্যাক টু দ্য ডেজ এগেইন, যদি সম্ভব হয় আমি ওই দিনগুলোতে ফিরে যেতে চাই। উই ক্যান্ট গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ, আমরা কখনো অতীত দিনে ফিরে যেতে পারি না। উই অনলি ক্যান রিমেম্বার, আমরা কেবলমাত্র মনে করতে পারি দ্য মেমোরিজ দ্য অফ পাস্ট মেমোরাইজ অফ ডেজ, পাস্ট ডেজ। অর্থাৎ অতীতের স্মৃতিটা আমরা কেবল স্মরণ করতে পারি। রিমেম্বার শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডে উই ক্রসড সুইমিং দ্য সন্ধ্যা রিভার অফ দ্য ফার্স্ট টাইম ইন মাইন্ড, বলছে সিরাজ তোমার কি মনে আছে যেদিন প্রথম আমরা ওই সন্ধ্যা রিভার এই পাড়ের থেকে ওই পাড়ে সাঁতরে পার হয়েছিলাম, এটা তোমার মনে পড়ে? ইয়েস, স্টিল আই ক্যান সি দ্য পিকচার অফ দ্য ডে। দেখেছেন, এটাকে পেন পিকচার বলা হয়। এই লাইনটা ভালো করে দেখেন, কি বলছে, ইয়েস স্টিল আই ক্যান সি, এখনো আমি দেখতে পারি দ্য পিকচার অফ দ্য ডে, ওই যে যেদিন দুই বন্ধু একসঙ্গে নদী সাঁতরে এই পাড় থেকে ওই পাড়ে গিয়েছিলাম, ওই স্মৃতিটা আজও আমি চোখের সামনে দেখতে পারি। while we reached the mid river, যখন আমরা মাঝ নদীতে পৌঁছিয়েছিলাম, I felt very frightened looking at the bank of the river, বলছে যে যখন মাঝ নদীতে পৌঁছালাম তখন দেখলাম নদীর সামনে যে তীর এটা এখনো অনেক দূরে। I felt very frightened, আমি খুব ভীত হয়েছিলাম, আমি খুব ভয় অনুভব করেছিলাম। Yes, you like to come back from the mid river, but I was determined টু ক্রস দ্য রিভার ক্রস দ্য অ্যান্ড রিভার, ফাইনালি। ফাইনালি দেখেন ইউ এই যে ক্রস। গঠনটা, আমি কিন্তু এই সেন্টেন্সটা, এই প্রেজেন্টেশনটা বা প্যারাগ্রাফটা আজকে আপনাদের কেন শিখাচ্ছি, এখানে আপনাদের অনেক কিছু বুঝতে হবে। দেখেন এই যে বাক্যটা বলছে, ইউ লাইকড টু কাম ব্যাক ফ্রম দ্য মিড রিভার, তুমি মাঝ নদী থেকে ফিরে আসতে চেয়েছিলে। এই যে লাইকড কি পছন্দ করেছিলে, ওই সময় কি চেয়েছিলে, কাম ব্যাক ফিরে আসতে কোথায়, ফ্রম দ্য মিড রিভার মাঝ নদী থেকে। বাট কিন্তু এই যে বাট, এখানে বাট হচ্ছে কনজাংশন, অর্থাৎ ছোট বাক্যকে এই বাটের মাধ্যমে জোড়া দিয়ে বড় করে দিচ্ছি। এই বাটকে বলা হয়, আই ওয়াজ ডিটারমাইন্ড। হ্যাঁ, আই ওয়াজ ডিটারমাইন্ড। সুমন বলছে, সিরাজ বলছে যে তুমি যখন বললে আমি ফিরে আসব, আমি তোমাকে বললাম নো, আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম টু ক্রস দ্য রিভার, ওই নদীটা পাড়ি দেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি উই ক্রসড দ্য রিভার, এবং অবশেষে আমরা নদীটা পাড়ি দিয়েছিলাম। উই ক্রসড দ্য রিভার। ডু ইউ রিমেম্বার সিটিং অন দ্য স্যান্ড উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার। দেখেছেন, এইগুলো কিন্তু যারা শৈশবে যাদের বাড়ির পাশে নদী বা সমুদ্র সৈকতে গেছে তারা এটা করে। আমি কিন্তু আমার ছোটবেলায় এগুলো পেয়েছি, আমার মামার বাড়ি নদী অঞ্চলে। এই যে ডু স্যার ইউ, এগুলো আমরাও করেছি, ইয়েস ইয়েস, এই যারা বালুতে যারা নাম করেনি, লিখেছি আঙ্গুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি সৈকতে গিয়ে এটা করেছিলাম। আমি 18 সালে কুয়াকাটা সৈকতে ভ্রমণে গিয়েছিলাম, তখন এটা করছিলাম, মজা লাগে। বলছে ডু ইউ রিমেম্বার সিটিং অন দ্য স্যান্ড, তুমি কি এই বালুর উপরে বসা, অথবা উই রোট আওয়ার নেমস, আমরা আমাদের নাম লিখেছিলাম, উই রোট পাস্ট ইনডেফিনিট টেন্স, অন দ্য স্যান্ড বালির উপরে, উইথ ফিঙ্গার, দেখবেন ওই নরম বালিতে ওখানে কিন্তু নিজের নামটা ইংলিশে বাংলায় সুন্দর করে লেখা যায়।
নরম বালির উপরে। হুম দেখবেন হুম এটা আরো একটা জায়গায় হয়, আপনারা দেখে থাকবেন, যখন মনে করেন আমি অনেক রাস্তা গাড়ি চালিয়ে এসেছি আমার প্রাইভেট কার, তো ওই গ্লাসের উপর যখন ধুলো পড়ে পড়ে না, অনেক বাচ্চারা কিন্তু ওই ধুলার উপরে নাম লিখে রাখে, মানে ওখানে আঙুল দিলেই কিন্তু অক্ষর হয়ে যায়। দেখেছেন এটা কিন্তু হুম, একটা হ্যাঁ খুব হ্যাঁ। দারুণ ব্যাপার। তো এটা তাই বলছে যে তোমার কি মনে আছে যে আমরা নদীর তীরে আঙ্গুল দিয়ে আমাদের নাম লিখেছিলাম, উই ফেল্ট লাইক উই কনকোয়ার্ড মেনি থিংস, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি, ফিরে আসার জার্নিটা কি তুমি মনে করতে পারো? উই মেড আ বোট উইথ দ্য ব্যানানা ট্রিজ। এটা কিন্তু সম্পূর্ণ আপনার সেই নস্টালজিয়া, এই অতীতের স্মৃতির কথা কিন্তু এই প্রেজেন্টেশনটা আজকের। কি বলছে? উই মেড এ বোট, আমরা একটা নৌকা তৈরি করেছিলাম উইথ দ্য ব্যানানা ট্রিজ। দেখবেন কলা বাড়িতে গাছ দিয়ে। গ্রামের বাড়িতে এখনো আমার বাড়ির পাশে পুকুর রয়েছে, গ্রামের ছেলে মেয়েরা দেখেছি ওই কলা গাছ কেটে ছোট 3 হাত 4 হাত করে ছোট ছোট করে ওইটা দিয়ে কিন্তু ওই নৌকা তৈরি করে। হুম। যেটাকে গ্রাম্য ভাষায় কলার ভেলা বলা হয়। ওইটা দিয়ে কিন্তু কলার ওরা ভেলা। ওই সারা পুকুর কিন্তু ভেসে বেড়ায়, ওইটা সহজে ডুবে যায় না, 2জনও ওঠা যায়, 3জনও ওঠা যায়। তো বলছে যে উই মেড আ বোট, আমরা একটা নৌকা তৈরি করেছিলাম উইথ দ্য ব্যানানা ট্রিজ। এইগুলো এমন ভাবে পড়বেন, পড়ার সময় এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা কোন প্রকার টেন্স সেন্টেন্স, এইগুলো কিন্তু এখান থেকে খুঁজে বের করে করে তারপরে পড়বেন, সেন্টেন্স অ্যানালাইসিস করবেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। উই ক্রসড দ্য রিভার, উই ক্রসড দ্য রিভার, আমরা নদীটা পাড়ি দিয়েছিলাম অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্য বোট। ওই দুই বন্ধু দুষ্টামি করে নদীর ওই পার গিয়ে ওই কলার নৌকা, কলা গাছ দিয়ে নৌকা তৈরি করলো এবং তারা কলা ক্রসড গাছ দ্য দিয়ে রিভার, ভেলা বানিয়েছে। ভেলা বানিয়ে তারপর আবার তারা কিন্তু ক্লান্ত হয়ে গেল, বললো যে বন্ধু আমরা আর সাঁতরে পুনরায় পাড়ি দিতে পারবো না, তো কি করা যাবে, এখানে নৌকাও তো নাই, তাহলে আসো দুই বন্ধু কলার ভেলা দিয়ে নৌকা তৈরি করি। তো এটা করলো। আই ওয়াজ দ্য বেস্ট, ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ, ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই এটা লাইফ, ছিল এটা আমার জীবনের জীবনের সবচেয়ে বড় সবচেয়ে একটা ভ্রমণ বা একটা এখানে ভ্রমণ। মেমোরেবল স্মৃতি বলতে পারেন, হুম মেমোরেবল। হুম। হ্যাঁ। তো এইখানে এই যে বিষয়টা দেখেন পড়ালাম, কত সুন্দর একটা কাহিনী। এখানে পরবর্তীতে আরো কিছু বিষয় এখানে দিয়ে দিব। তারপর বলছে আই রোড মেনি ভেহিকলস লাইক বাইকস কার্স, এটা আলাদা একটা পার্ট। তো এই যে একটা প্যাসেজ ট্রান্সলেশন করে অ্যানালাইসিস করে দেখালাম, এইভাবে যে কোনো টপিকস আপনাদের দিব, আপনারা প্রত্যেকে 2 লাইন 3 লাইন করে একটু ইংলিশ পড়বেন, তার বাংলাটা আমাকে একটু অর্থ করে দিবেন। এটা পড়লে কি হবে, আমরা তো বাংলা থেকে ইংরেজি শিখতেছি, আমরা ইংরেজি থেকে বাংলা শিখতে পারতেছি কিনা এই জায়গাটাও আমরা খুব ক্লিয়ার হতে পারবো। অর্থাৎ বাংলা থেকে ইংরেজি শিখতে হবে, আর ইংরেজি থেকেও কিন্তু আমাদেরকে বাংলা শিখতে হবে। তো আজকে সময়টাও অনেক হয়েছে, কিন্তু আমি এখন প্রেজেন্টেশন নিব। আর আজকে কোন বিষয়ের উপরে ছিল কিছু বলবেন একটু, কোন ইনস্ট্যান্ট বা কোনো বিষয়? স্যার, মূল্য বৃদ্ধি স্যার। হ্যাঁ, প্রাইস হাইক, প্রাইস সরি। হাইক। হ্যাঁ, আই ফরগট ইট, এটা হচ্ছে প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি। অর্থাৎ সারা বিশ্বে ইন আওয়ার, বিশেষ করে স্পেশালি ইন আওয়ার কান্ট্রি বাংলাদেশ, এখানে রাতে রাতে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। আজকে দেখলাম একটা জিনিসের একদম, পরের দিন গিয়ে দেখলাম 2 টাকা 5 টাকা বেড়ে গিয়েছে। তো এই প্রাইস হাইকের উপরে আমাদের একটু কথা বলতে হবে। এটা কি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? দেখেন এখানে আমি প্রেজেন্টেশন দেওয়ার যে সিস্টেমটা, এখানে সবাই কম বেশি আমরা প্রেজেন্টেশন দিতে পারি। প্রথমে স্টার্টিংটা এইভাবে করবেন, আর শেষটা কিন্তু আপনারা এইভাবে অবশ্যই করবেন। এই যে দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। কি বলেছি? স্টে ওয়েল, সি ইউ নেক্সট। এইভাবে কিন্তু আপনারা প্রাইস হাইকের উপরে কথা বলতে হবে, মূল্য বৃদ্ধি। প্রাইস হাইকটা কি, এটা কেন হয়, এর ভোগান্তিতে কারা পড়ে, এর কোনো উপকারিতা বা অপকারিতা আছে কিনা, এই জায়গাগুলো আমরা একটু কভার করব। প্রাইস হাইক, এটার উপরে একটু বলেন প্রথমে। সবাইকে বলতে হবে, এখানে 3 4 জন রয়েছি, ভুল হোক কিন্তু আমাদেরকে বলতে হবে। প্রথমে একজন শুরু করেন প্লিজ, স্টার্ট নাও। স্যার আমি শুরু করব। হ্যাঁ, আপনি শুরু করেন, তারপর অন্যরা করবে, বলেন। Good evening, everyone. হুম, I am giving you thanks for inviting me. হুম, Hope you are quite well physically and mentally. I am Tahmina. I feel glad to be with you. Now I am going to start selected topic in front of you. Today's topic is price hike. Dear audience, price hike means the increase in the price of commodities. In our country, price hike is a very normal thing. Starting from food items, other daily necessities are sold at abnormal price. People can be here
saying that the market is burning continuously due to the pressure of price hike. Oil, electricity, gas bill, car rentals are all now beyond the tolerance of the common man. Due to a faulty government management, inflation is often seen in the country. Many hoarders, that's mean mojuddar, sir. হ্যাঁ বুঝতে পেরেছি, মজুদদার, হ্যাঁ আমি জানি। Many hoarders are illegally hoarding goods, leading individual are creating mountains of corruption. And due to this, the price of commodities are increasing. Due to the numerous স্যার যে বিবেকহীন, এটার উচ্চারণটা আমার স্যার একটু করতে অসুবিধা হচ্ছে। UNSCRUPULOUS, বিবেকহীন বা নীতিহীন আর কি স্যার। আনসারপ্লাস এরকম unsurplus businessmen in our country. The increase in price of commodities is also intensifying along with inflation. They sometimes spread various rumors about the upcoming budget and increase price in the market. The income of our common people is never in line with this price hike. Therefore, as a result of this unbridled increase in market price, most of the people of our country fail to meet all their needs. Therefore, to maintain a balanced situation in the nation and society, the increase in price of commodities must be prevented. That's all from my side for the time being. Thank you so much for listening my speech with patience and your kind attention. Stay well. Till then, Allah Hafiz. Thanks a lot. Thank you. Nice presentation. এইভাবে আমাদেরকে কথা বলার প্র্যাকটিস করতে হবে। কথা বলতে গেলে প্র্যাকটিস করছি একটু। না, এটা আপনি প্র্যাকটিস করেছেন আমি বুঝতেই পেরেছি, এটা প্র্যাকটিস করেই আপনি আজকে স্টেজে উঠেছেন, এটা বোঝা যায়। এবং এই যে দেখেন কথার ভিতরে আগের দিনের প্রেজেন্টেশনে যে জড়তা ছিল আজকে 2% বা 5% কমে গিয়েছে, পরের দিন আরো 5% কমে যাবে। এইভাবে কমতে কমতে একসময় দেখবেন ভুলের সংখ্যা আর থাকবে না। একসময় দেখবেন আপনি স্পন্টেনিয়াসলি ওই আপনার আমেরিকান যারা রয়েছে, খোদ আমেরিকান, ওদের মতো করে আপনি বলা শিখে যাচ্ছেন। আমাদের দেশ থেকে যারা 20-30 বছর আগে গিয়েছে, আমাদের গ্রাম থেকে এক ভদ্রলোক রয়েছেন, উনি সেই স্বাধীনতা যুদ্ধের পরপর গিয়েছে, তো এনরা কথা বলতে পারে আর ওরা ওই একই কথা, মানে বুঝে উঠতে পারবেন না যে কারা কথা বলছে, বাঙালি নাকি ইংরেজ। তো এইভাবে কিন্তু আমাদের চর্চা করতে হবে। ইফ ইউ প্র্যাকটিস ইন দিস ওয়ে, আই থিঙ্ক ইউ উইল বি স্পার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ উইদিন আ শর্ট টাইম। খুব দ্রুত সময়ের ভিতরে আপনি এক্সপার্ট এবং তো স্যার এখানকার উচ্চারণ গুলো ভালো আর কি, এখানকার যে অ্যাকসেন্ট সেটা আমার এখনো আসে না, একদমই বলতে গেলে 2-3% আছে, কিন্তু আমার মেয়েরা স্যার এখানকার মানুষের সাথে মিশে গেছে, দেখেন ওরা আমি বুঝি না। ওরা স্টুডেন্ট তো, এবং অল্প বয়সে দেখবেন আপনি টেকনোলজিটা যতটা বুঝেন আপনার ছেলেমেয়েরা তার থেকে বেশি বোঝে, বিশেষ করে ফোন, ল্যাপটপ। অর্থাৎ আমরা কিন্তু মানে এই যুগের ছেলে মেয়ে যারা, এরা কিন্তু ভালো বোঝে টেকনোলজি, যে মোবাইল সম্পর্কে আমার এইটা নষ্ট হলো, মোবাইল হয়তো সাইলেন্ট হয়ে গেল, অনেকে জানে না যে কিভাবে আবার জেনারেল মুডে আনবো, তারপর ভাইব্রেট করবো। হয় স্যার, মোবাইল হয়ে যায়, তারপরে স্যার যে ল্যাপটপ ঝামেলা করে দৌড়ায় মেয়ের কাছে আসে, ছোট মেয়ের কাছে, বাবা এটা কেন ওটা হলো, ওটা কেন ওটা, ওরা ঠিক করে দেয় স্যার। ঠিক ঠিক। তো এইভাবে আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে ওদেরকে ফলো করতে হবে। তো পরবর্তীতে আপনি খুব ভালো বলেছেন, পরবর্তীতে আর কি প্রেজেন্টেশন দিতে পারবেন একটু প্রাইস হাইকের উপর? আর তার আগে আমি বলে রাখি, আগামী দিন ক্লাসে এখানে আমি লিখে দেবো এখন স্ক্রিনে, আমরা কথা বলবো সেটা থাকবে হচ্ছে স্কুল লাইব্রেরি। এইটা আমরা স্কুল লাইব্রেরি একটু নোট করে রাখেন অথবা মনে রাখবেন, স্কুল লাইব্রেরির উপরে আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে। হোয়াটস দ্য ডেফিনেশন অফ স্কুল লাইব্রেরি। স্যার আগামী পরবর্তী ক্লাসটা কবে স্যার? শোনেন, এখন এটা আমি আজকে ঘোষণা দিতাম ক্লাসের শেষেই। আজকে হচ্ছে 27 তারিখ বাংলাদেশে, তো এই অর্থাৎ থার্সডে,
আমাদের ঈদ সম্ভবত কি রবিবারে পড়বে মনে হয় নাকি সোমবারে, এটা তো বলা যাচ্ছে না এখন। তো স্যার হুম, আপনাদের ওইখানে স্যার বাংলাদেশে স্যার 29 রোজা হলে সোমবারে পড়বে, আর যদি 30 রোজা হয় তাহলে কিন্তু স্যার মঙ্গলবারে পড়বে। আর আমার এখানে স্যার 29 রোজা হলে রোববারে ঈদ, 30 রোজা হলে সোমবারে ঈদ, কারণ আমার 1 তারিখে রোজা শুরু হয়েছে এখানে। আচ্ছা যাই হোক, তো আমি আর হচ্ছে বাংলাদেশে শুরু হয়েছে 2 আমি তারিখে। ভাবতেছি ঈদের একদিন আগে ছুটি দিব এবং ঈদের দিন এবং ঈদের পরের দিন, মোট এই 3 দিন রাখবো। এখন আপনারা যদি কেউ বেশি বাড়াতে চান একদিন বাড়িয়ে দিব, আর যদি না হয় তাহলে ওই 3 দিনই থাকবে, ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন। এটা করলে কেমন হয়? স্যার আপনি স্যার শনিবারে ক্লাস নিতে পারেন স্যার, শনিবারে নিলে তো অসুবিধা নাই। আমাকে আপনারা যেদিন বলবেন আমি সব দিন নিতে পারবো, ইট ডাজ নট স্যার ম্যাটার। শনিবারে নেন, রবিবারে যদি ঈদ হয় তাহলে তো স্যার নেওয়ার দরকার নেই। আমি তো স্যার বয়ান করতে পারবো না, আপনার করলে অসুবিধা নেই, আমি করে বাকিরা একটু দেখে নিবো বলবেন, আপনার মিজানুর জন্য। রহমান বা ফজলুল হক সাহেব, আপনারা একটু বলেন তো কয়দিন ছুটি রাখলে ভালো হয়, এটা সেইভাবেই আমি। Sir, I don't have problem. I don't need holiday. ওকে ওকে, আই নট নিড হলিডে, ইয়েস, মানে ইউ নিড নট এনি রেস্ট ইন দিস ঈদ ফেস্টিভ্যাল বিকজ ইউ Yes, আর sir. ফরিনার। তো সমস্যা নেই, এখানে ওই 3 দিনই থাকবে, হ্যাঁ, আর বাদ বাকি দিনগুলো আমি ম্যানেজ করে নিবো, আর এটা আমি নোটিশ দিব, অর্থাৎ ক্লাস নিতে থাক তাহলে আজকে। স্যার আপনার রবি সোম মঙ্গল এই 3 দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, আর এটা আমি, আপনার তো স্যার রবিবার আর মঙ্গলবারে ক্লাস হয়তো বা। হ্যাঁ হ্যাঁ, তো আমি লিখে দিব, হ্যাঁ, এটা আজকে হচ্ছে বৃহস্পতিবার আচ্ছা ক্লাস করছেন, শুক্রবারেও পাবেন, আর শনিবার শুক্রবার আমি জানিয়ে দিব যে ছুটিটা কখন কিভাবে রাখতেছি। তো এখানে স্যার, প্রেজেন্টেশন, শনিবারে ক্লাস দিয়েন স্যার, শনিবারে ঠিক হলে আছে, একটু বেশি সময়, কোনো তাড়াহুড়া লাগে না, আমি তো লাগে না, ঘরে থাকি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো, শুক্রবার তো ঘরে থাকি স্যার। চেষ্টা করব। এবার আর কেউ একটু প্রাইস হাইকের উপরে একটু কথা বলবেন? প্রাইস হাইক অর্থাৎ মূল্য বৃদ্ধি, দ্য মোস্ট সাফারার ফর প্রাইস হাইক ইন আওয়ার কান্ট্রি দ্য পুয়ার পিপল, অর্থাৎ সব থেকে বেশি ভোগান্তির শিকার হয় দোজ পিপল হু আমাদের গরিব লিভ, মানুষ। দোজ পিপল হু লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, যারা দিন এনে দিন খায়। মূল্য দিন বৃদ্ধির খায়। কারণে দেখবেন ঢাকা শহরে বা বাংলাদেশের গ্রামেও আমরা যারা মানে একটু লোয়ার ইনকাম করি, আমাদের জন্য এটা অনেক কঠিন হয়ে যায়। 1 কেজি চাউলের দাম যদি 80 টাকা হয়, ফ্যামিলিতে মেম্বার যদি 4-5 জন 6 জন থাকে, তাহলে চাল কিনতে গেলেই আমার বাকি সবজি মাছ কেনার টাকা থাকে না, সবজি কিনলে মাছ কেনার টাকা থাকে না, মাছ কিনতে গেলে জামা কাপড় হয় না। অর্থাৎ এই ঈদেও কিন্তু দেখবেন অনেক সমস্যা অনেকের, তাই না? এটা কিসের জন্য? প্রাইস হাইক, অর্থাৎ অসাধু, আপনি এখানে একটা বলেছেন যে যারা মজুদদার, এরা কিন্তু ওই কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে পণ্যের মজুদ করে। তো এইটার কারণেই কিন্তু প্রাইস হাইক হয়। অর্থাৎ বাংলাদেশে দেখেছি মাঝে মাঝে বাজার থেকে সয়াবিন তেল পাওয়া যায় না, মূলত কিন্তু তেল থাকে, এটা বড় বড় ব্যবসায়ীরা তেলগুলো একটু মানে আড়ালে রেখে দেয়, দিয়ে বলে যে বাজারে তেলের সংকট, অর্থাৎ সাপ্লাই নাই। আসলে এটা কিন্তু প্রাইস হাইক বা মূল্য বৃদ্ধির কারণে একটা মেইন কজ আই থিঙ্ক। তো এই জায়গাটা আমরা, আরাধ্যা বার কেউ একটু বলতে পারবেন প্লিজ প্রাইস হাইকের উপরে? Sir, হ্যাঁ, আরাধ্যা I বলবা? don't know topics, but I will try, sir. I can try. ইয়েস ইয়েস, এইটাকে সাহস বলে, হ্যাঁ বলেন। আই অ্যাম ভেরি প্লিজড উইথ ইউ, বলেন। আপনি দুই Okay, সেন্টেন্স sir. 2 মিনিট বলেন, সমস্যা নাই। Okay, okay, sir. ওকে। Dear sir, হুম। I am giving you thanks for inviting me. ইয়েস। Good night. Hope you are quite well physically and mentally. I am Fazlul Haq. I feel glad to be with you. Now, I am going to start discussion on today's topic. The topic is price hike. Dear friends, Bangladesh has a lot of people, ইয়েস। and also Bangladesh is a developing country. দেখেন এখানে আমি ছোট্ট একটা বাক্য বলি, বাক্যটা এমন যে আপনি বলেছেন যে বাংলাদেশ হ্যাজ মেনি পিপল, অবশ্যই বাক্যটা সঠিক, কিন্তু এখানে আপনি বলতে চাচ্ছেন, বাংলা বাক্যটা এইভাবে সাজাতে চাচ্ছেন ব্রেনে যে বাংলাদেশে অনেক লোক আছে। তো আমি একটা Yes, sir. স্ট্রাকচার দিয়েছিলাম যে আছে নাই ছিল ছিল না, বা কোথাও কোনো জিনিস স্থায়ীভাবে আছে এমন থাকলে দেয়ারের ব্যবহার করতে হয়, ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইট। তো এখানে দেয়ার ব্যবহার করলে আপনারটাও সঠিক, কিন্তু এইভাবে বলা যায় দেয়ার আর মেনি পিপল ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে অনেক লোক আছে। হুম, অ্যাকর্ডিং টু ইটস Sir, ইটস এরিয়া, এই অর্থাৎ। ক্লাসটি আসলে আমি পাইনি, বুঝছেন, দেয়ার এন্ড হুম, ইট এর। আচ্ছা নিব নিব, এই ক্লাসটা আমি ইন্ট্রোডাক্টরি, ছোট্ট একটা ক্লাস, এটা নিব একসময়, ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইটের ওকে ক্লাস। স্যার। বলেন, তারপর বলেন। হ্যাঁ, so there is a lot of people and most of the people are poor. But Bangladesh is a developing country. Uh, when I was in Bangladesh, sometime uh, I would go to market and I buy some
foods, fruit, etc. But now I live in Hong Kong. Bangladeshi people, their salary also low, so they cannot buy expensive fruit and expensive other one. Bangladesh government also, they don't follow price hike. That's why Bangladesh price hike is going to increase after 1 month, after 2 months, after 3 months. Yes. Always is going to increase. But government should follow the price hike, and because of need to decrease in price hike, because the people cannot buy it. That's all, sir. Actually, I don't have. ওকে ওকে, আপনি যতটুকু বলেছেন ইটস ভেরি ফাইন, এক্সিলেন্ট, অনেক চেষ্টা করেছেন। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ ইন দ্য নেক্সট টাইম। এই বাক্যটা একটু মুখস্থ করে রাখবেন, এই দুইটা সেন্টেন্স, হ্যাঁ, দ্যাটস অল অ্যাবাউট মি, এটা আমি দিচ্ছি এখন, এটা অবশ্যই আমরা, কারণ শেষ একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার, এন্ডস ওয়েল দ্যাটস অলস ওয়েল, এটা বলতে হবে, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। আমি যখন অফলাইনে পড়াতাম আমার স্টুডেন্টদেরকে একটা থিওরি দিয়ে দিতাম, ঠিক পরীক্ষার আগ মুহূর্তে বলতাম কি, বড় প্রশ্ন বা প্যারাগ্রাফ বা কম্পোজিশন তোমরা যখন লিখবা, তখন প্রথম 4-5টা লাইন খুব ভালোভাবে লিখবা, গ্রামাটিক্যালি যেন ভুল না হয়, সেখানে যেন ইংরেজিতে বানান ভুল না হয়। শেষে গিয়েও কনক্লুশন অর্থাৎ উপসংহারটা তোমরা খুব ভালোভাবে লিখবা। তো এইভাবে লিখতো আমার স্টুডেন্টদের নম্বর কিন্তু অন্য স্কুলের বা অন্য স্টুডেন্টদের থেকে 1-2 নম্বর এগিয়ে থাকতো, কারণ এটা একটা বড় থিওরি, কিন্তু শেষটা ভালোভাবে নামাতে হবে, শুরুটা ভালোভাবে শুরু করতে হবে। তো এই সেন্টেন্স গুলো একটু ব্যবহার করবেন, দেখবেন আপনার বলাটা আরো বেশি শ্রুতি মধুর হবে। তো অনেক ভালো বলেছেন। তো পরবর্তী দিন কিন্তু আমি অলরেডি দিয়েছি, এটা হচ্ছে স্কুল লাইব্রেরি, একটু শুনে রাখবেন, এই স্কুল লাইব্রেরিটা একটু স্টাডি করে রাখবেন, এটা একটু মনে মনে ভেবে রাখবেন কি কি বলা যায়, স্কুল লাইব্রেরিটা কি হতে পারে। স্কুল লাইব্রেরি কিন্তু অনেকের স্কুল লাইফে স্কুল লাইব্রেরি ছিল, যেমন আমি যে স্কুলে পড়েছিলাম ওখানে বড় স্কুল লাইব্রেরি ছিল। তো খুব ভালো বলেছেন দুজনের। পরবর্তীতে আর কেউ বলবেন নাকি আমি একটু গ্রামারের ক্লাসের দিকে যাইবো? অবশ্যই, থ্যাংক ইউ, স্টার্ট নাও, উইদিন 1 minute or 2 minutes you will finish your presentation in short. Okay, start now. Good afternoon, everyone. How are you? This is Aradha. I would like to thank you, my honorable sir, Mr. Proshen Sarkar, Yes. for giving me such chance to say a few words about selected topic in front of you. Today's topic is price hike. Price hike, dear audience, price hike means an usually increase in the prices of necessary things. It is one of the major problems of our country. It has many causes. Short supply of daily essentials is mainly responsible for this. Especially the people with low or fixed income are the main sufferers. So the government should take proper steps to stabilize prices. Then the burden on citizens will be reduced and they will be able to live happily. That's all about me. Thank you for patient hearing. Thank We will you. meet with another some interesting topic. Stay well. Goodbye. থ্যাংক ইউ। শর্টের ভিতরে খুব ভালো প্রেজেন্টেশন হয়েছে। অর্থাৎ এই প্রাইস হাইকের ভিতরে আমাদের কথা বলতে হবে এইভাবে যে মূল্যবৃদ্ধি কি, মূল্যবৃদ্ধি কেন হয়, কারা এর সঙ্গে জড়িত, কিভাবে, হাউ দ্য গভর্নমেন্ট শুড রিডিউস দ্য প্রাইস হাইক ফ্রম আওয়ার সোসাইটি, ফ্রম আওয়ার কান্ট্রি, ফ্রম দ্য মার্কেট। অর্থাৎ সরকারকে পদক্ষেপ নিতে হবে কিভাবে এটা রিডিউস করা যায়, এবং এটা সরকার যদি কঠোর পদক্ষেপ নেয়, ইট মাস্ট বাউন্ডেড টু লো দ্য প্রাইস হাইক। অর্থাৎ মূল্যবৃদ্ধি বিশেষ করে কিছু কিছু নির্দিষ্ট সময়ের আগে কিন্তু ওই অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে প্রাইস হাইকটা করে। তো এখানে আমরা আজকে মোটামুটি যে বিষয়গুলো দেখলাম, কিভাবে আমরা টেন্স ঠিক রেখে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি, আমরা কিভাবে
সেন্টেন্স অ্যানালাইসিস করতে পারি, এবং এই প্যাসেজ থাকলে কিভাবে আমরা সেই প্যাসেজ ট্রান্সলেশন করতে পারি। এবং সঙ্গে আমরা আরো একটা ভালো বিষয় দেখেছি, আমাদের রিডিং স্কিল আমাদের কার কেমন পাওয়ার। তো এই রিডিং স্কিলের আমি কিন্তু আজকে যেভাবে ব্যাখ্যা করে দিয়েছি, এই শীট বাদে এখানে আমি এখন ক্লাস শেষের পরে আরো একটা দিব, ওইটা আপনারা দেখে সেখানে একটা বা দুইটা রয়েছে মাত্র, এই সুমন এবং এই সিরাজের মতো একটা ঘটনা একটু পড়ে রাখবেন। পড়ার পরে পরের দিন ক্লাস আমি প্রেজেন্টেশন নেওয়ার সময় ওইটা একটু একটু করে 3-4 লাইন করে পড়বেন আর একটু বাংলাটা করে দিবেন। এইভাবে করলে আমাদের স্পোকেনের জায়গাটা কিন্তু আরো বেশি ক্লিয়ার হবে। আর ওই জায়গাটা যদি আমরা ক্লিয়ার করতে পারি, তাহলে একটি স্কিল অর্থাৎ রিডিং স্কিল কিন্তু, মনে করেন আপনি একজন টিচার হয়েছেন, দেখেন এখানে কোনো বাংলার শব্দ নেই, আপনার স্টুডেন্টরা বলছে স্যার আমাদের এই যে আর্টিকেলটা লেখা রয়েছে এখানে, আর্টিকেলটা পড়ে আপনি একটু বাংলায় মিনিং করে দেন। তো আপনি তো ইংলিশ নিজে বুঝতেছেন যে এর অর্থ এমনটা হতে পারে, কিন্তু বলতে পারতেছেন না। এই জন্য আমাদের এই রিডিং স্কিলটা খুবই প্র্যাকটিস করতে হবে। তো আজকের ক্লাসে আমরা অনেক কিছু দেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে পড়াগুলো দিয়েছি এইগুলো একটু রেডি করবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংকস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। গুড নাইট টু এভরিওয়ান। আসসালামু আলাইকুম। গুড বাই, গুড নাইট। Good, sir. ওকে, ওকে।